নমস্কার বন্ধুরা, আজকে একটা খারাপ খবর দেব। সেটা হচ্ছে যারা সুদ নির্ভর মানুষ তাদের বোধহয় কপালে সিঁদুরে মেঘ, দুর্যোগ ঘনিয়ে আসছে। কেন এ কথা বলছি প্রশ্ন করবেন। তার কারণ হচ্ছে ব্যাংকের আমানতে অর্থাৎ জমাতে সুদ কমার সম্ভাবনা প্রবল। কেন এ কথা বলছি? তার কারণ জুনের রিজার্ভ ব্যাংকের যে মনিটারি পলিসি ঘোষণা করা হয়েছে সেখানে রেপো রেট কমানো হয়েছে। রেপো রেট এখন 5.5% এবং ক্যাশ রিজার্ভ রেশিও নামিয়ে আনা হয়েছে 3%। এই দুটো বিষয় আগে একটু পরিষ্কার করা দরকার, তাহলে বুঝতে পারবেন কেন ব্যাংকের জমা টাকার উপর সুদ কমার সম্ভাবনা। রেপো রেট হচ্ছে ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যে টাকা ধার করে যে সুদে, তাকে বলা হয় রেপো রেট। রেপো রেট যদি কম হয় তাহলে ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকের কাছ থেকে সহজে কম সুদে টাকা ধার করতে পারবে। তাহলে তাদের আমানতকারীর টাকার উপর খুব বেশি নির্ভর করতে হবে না। অর্থাৎ 5.5%-এ ব্যাংকগুলো কোটি কোটি টাকা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ধার নিতে পারবে। আর ক্যাশ রিজার্ভ রেশিও কি? ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে সমস্ত ব্যাংকে তার যে নেট ডিম্যান্ড এবং টাইম লায়াবিলিটিস, অর্থাৎ তার যে ডিপোজিট, সেভিংস, কারেন্ট এবং টার্ম ডিপোজিট, তার 3% এখন রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হবে। আগে এটা 3.5, 4, 4.5, 5 ছিল। তার মানে ব্যাংকের এখন রিজার্ভ ব্যাংকে টাকা কম জমা রাখতে হবে, তাহলে তার হাতে অনেক ক্যাশ টাকা থেকে যাবে, তাহলে সে সহজে লোন দিতে পারবে। ব্যাংকের কাজ কি? যে জনগণের কাছ থেকে অল্প সুদে টাকা নিয়ে ব্যবসায়ীদের বেশি সুদে লোন দেওয়া, এবং এই যে দুটো সুদের তফাৎ, সেটাই হচ্ছে ব্যাংকের লাভ, এটাই হচ্ছে ব্যাংকের আসল ব্যবসা। তাহলে এখন ব্যাংকের কাছে রিজার্ভ ব্যাংক থেকে লোন নেবারও সুবিধা আছে কম সুদে, প্লাস তাকে রিজার্ভ ব্যাংকে বেশি টাকা জমা রাখতে হচ্ছে না, তার হাতে অনেক লিকুইডিটি থেকে যাচ্ছে লোন দেবার জন্য। তাহলে সে খুব একটা গরজ থাকবে না যে জনগণের কাছ থেকে ডিপোজিট নেব, বেশি সুদ দেওয়ার প্রলোভন দিয়ে বেশি বেশি টাকা ব্যাংকে আনাবো, তার প্রয়োজন হবে না। তাহলে কী হবে? ব্যাংক যেহেতু কম সুদে টাকা রিজার্ভ ব্যাংক থেকে পাচ্ছে, তাহলে জনগণের টাকা তার খুব একটা দরকার হবে না। সেই জন্যে সে ডিপোজিটের উপর সুদ ক্রমাগত কমাতে থাকবে। এটাই হচ্ছে সুদ নির্ভর মানুষদের কাছে একটা আতঙ্ক, বিপদ, অশনি সংকেত। আমার কথা ছেড়ে দিন, আমার আপনার মতো লোকের কথা ছেড়ে দিন। বহু সাধারণ প্রান্তিক মানুষ আছে যারা সারা জীবন 100, 200, 500 টাকা করে জমিয়ে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা করেছে, তার থেকে হয়তো মাসে 2000, 3000 টাকা সুদ পায়। সেই যে প্রান্তিক মানুষগুলো যে 2 লাখ, 3 লাখ, কারোর 4 লাখ, 5 লাখ ব্যাংকে জমা আছে, তার থেকে যে সুদ পায় 2000, 4000, তাই দিয়ে তাদের সংসার নির্বাহ করে বৃদ্ধ বয়সে। এই যে এল্ডারলি পার্সনরা এবং যারা মধ্যবিত্ত, যাদের পেনশন নেই, ব্যবসায়ী বা এমনি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, আনঅর্গানাইজড সেক্টরের যে সমস্ত রিটায়ার্ড কর্মচারী যাদের পেনশন ব্যবস্থা নেই,
যাদের থোকের কিছু টাকা পেয়েছিল রিটায়ারমেন্টের সময়, সেটাই ব্যাংকে রাখা ছিল, তাদের পক্ষে আগামী দিন এখন যেটা 6.5 থেকে 7.5 পর্যন্ত ইন্টারেস্ট পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু আস্তে আস্তে আরও কমতে থাকবে। এই কমে গেলে আপনার আয়ও কমে যাবে, ইন্টারেস্ট আয় কমে যাবে, সংসার চালাতে কষ্ট হবে। তাহলে এখন উপায় কি? এখন উপায় বলতে আমি বলবো যে কেন্দ্রীয় সরকারের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যাতে 1,000 টাকা থেকে ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত একজনের নামে ফিক্সড ডিপোজিট করা যায়, এবং তার সুদ এই মুহূর্তে 8.2%, এবং এটা কোয়ার্টারলি ইন্টারেস্ট দেয়। এবার যে কোয়ার্টারলি ইন্টারেস্টটা পাবেন সেটা আপনি 3 মাসে ভাগ করে খরচ করবেন। এটা হচ্ছে একটা পথ যে SCSS সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, একজনের নামে 30 লাখ টাকা পর্যন্ত করা যাবে। আগে ছিল 15 লাখ, এখন 30 লাখ। যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করা যেতে পারে। এর একটাই অসুবিধে, এখানে 5 বছর লক ইন পিরিয়ড। আপনার যদি হঠাৎ লিকুইডিটি প্রয়োজন হয়, নগদ টাকার দরকার হয়, আপনি ভাঙাতে পারবেন না। এটা হচ্ছে এর একটা ডিসঅ্যাডভান্টেজ। আপনি যেমন ব্যাংকের ফিক্সড ডিপোজিট পেনাল ইন্টারেস্ট দিয়েও আপনি প্রিম্যাচিওর ক্লোজার যখন তখন করতে পারেন, এখানে সেটা করতে পারবেন না। কিন্তু এটা 100% সিকিউর, তার কারণ ব্যাকড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। ব্যাংকের ডিপোজিটটা যেমন পুরো সিকিউর নয়, ব্যাংক উঠে গেলে বা দেউলিয়া হলে আপনি ম্যাক্সিমাম 5 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন, কিন্তু এই যে স্কিমটার কথা বললাম এটা পুরোটাই নিরাপদ, ব্যাকড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এই খবর শুনে আপনারা টেনশন করবেন না। এই সময় ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। বেশি সুদের লোভে ভুল জায়গায় টাকা রাখবেন না, কোনো রকম ঝুঁকি নেবেন না। জীবনের শেষ সম্বলটুকু যেন চলে না যায়। যেটা করতে হবে সেটা শুনুন। আপনি একবার আপনার মাসিক বাজেটটা রিকাস্ট করুন, রিভিউ করুন যে কোন কোন খাতে খরচ কিছু কমানো যায়। আমাদের এভাবেই এখন শেষ জীবনটা চালাতে হবে। এখন আর নতুন করে কোনো আয়ের সুযোগ নেই, সম্ভবও না এই বয়সে। অতএব আমাদের খরচটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যে খরচগুলো না করলেও চলে সেগুলোকে বন্ধ করতে হবে। তাহলেই দেখবেন আপনি সুখে আছেন, শান্তিতে আছেন, কোনো টেনশন হচ্ছে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের মতামত। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।